সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিকের নিয়মিত আয়োজন বিশ্লেষণে। আপনারা জানেন ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত এই অনুষ্ঠানে আমরা ব্যবসা, বাণিজ্য এবং অর্থনীতি নিয়ে আলাপ করি, আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। দর্শক, উচ্চ মূল্যস্ফীতি সামাল দিতে নীতি সুধার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে ব্যক্তিখাত সংকটে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক বাংলাদেশকে কিছুটা স্বস্তি দিলেও আত্মতুষ্টির সুযোগ নেই, কারণ 15 মাস পরে আমরা এলডিসি উত্তোলন করব। উদ্যোক্তারা বলছেন এতে মহাসাগরে পড়বেন। এসব বিষয় নিয়ে আজ আমরা আলাপ করব। আমার অতিথি তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর পরিচালক কাজী মিজানুর রহমান পিন্টু। তিনি আদিবা অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক। কাজী মিজানুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম। আমরা একটু শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক প্রসঙ্গে একটু আলাপ করতে চাই। আপনারা কিছুটা বাংলাদেশ শুরুতে কিছুটা ব্যর্থতা দেখালেও পরে দর কষাকষিতে আমরা অনেকটা সফল হয়েছি। আপনারা যদিও বলছেন যে আত্মতুষ্টির সুযোগ নেই, এটা দর কষাকষিটা অব্যাহত রাখার কথা বলছেন। একটু বলবেন যে ক্রেতারা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেতারা আপনাদেরকে কি বার্তা আসলে জানাচ্ছেন এই মুহূর্তে? আসলে তারা যে আমাদেরকে কিছুদিন আগে যখন শুল্ক আরোপ করে তখন তারা অর্ডারগুলো স্থগিত করে, কিছু অর্ডার স্লোভাবে আমাদেরকে অর্ডারগুলো প্লেস করতেছে। এই ক্ষেত্রে আসলে আমরা বেশি যে আত্মতৃপ্তি এটা হওয়ার কোনো সুযোগ আমার কাছে মনে হচ্ছে না। কারণ হলো, আপনি দেখবেন যখন তারা আমাদেরকে অর্ডার আগে 1 লাখ পিস আমাদেরকে একটা ফ্যাক্টরির জন্য 1 লাখ পিস অর্ডার করতো, এখন কিন্তু 1 লাখ পিস অর্ডার হচ্ছে না। সেই ক্ষেত্রে যাইয়া 75,000 পিস অর্ডার করতেছে। কারণ ওদের বায়ার তখন চিন্তা করতেছে যখন মূল কাস্টমার যারা, তারা কিন্তু আগে 5 পিস মাল কিনতো, এখন সেই জায়গায় কিন্তু 5 পিস মাল কিনবে না। সে যখন এটার ভ্যালু এডিশন হচ্ছে তখন সে 3 পিস মাল কিনবে একটা কাস্টমার। সেই ক্ষেত্রে চাহিদা কিন্তু কমে যাবে, আমাদের অর্ডার যে বেড়ে যাবে সেই সুযোগটা আমার কাছে মনে হচ্ছে না, সেটা কিন্তু কমে যাবে। আর আপনি হয়তো বলতে পারেন যে আমাদের ইন্ডিয়া, প্রতিবেশী দেশ ইন্ডিয়া বা আদার্স কান্ট্রির সাথে আমাদের শুল্ক কম। আসলে তারাও কি বসে থাকবে? আপনি চায়না, তারা 13% আমাদেরকে ইনসেন্টিভ দিচ্ছে, আমাদের গভর্নমেন্ট দিচ্ছে যে 1%। তারা অন্য অল্টারনেটিভ ওয়ে বাইর করবে। এই ক্ষেত্রে আসলে আমাদের বেশি যে খুশি হওয়ার এখানে আমি তেমন কিছু দেখতেছি না। বর্তমানে আমাদের যে ফ্যাক্টরিগুলো কাজ চলতেছে সেই জায়গায় আপনি দেখেন ওভাবে কিন্তু অর্ডার আসতেছে না। অনেক ফ্যাক্টরিতে এখন কিন্তু কাজের যেতটুকু আমাদের প্রয়োজন ততটুকু কিন্তু আমাদের অর্ডার নেই। আপনি ভারতের প্রসঙ্গ টানছিলেন। ভারতের ক্ষেত্রে তো সেটি শুল্ক হার 50% ঠেকেছে। অনেকেই বলছেন যে ভারতের যে ক্রয় দেশগুলো সেগুলো অনেকেই স্থগিত করছে ক্রেতারা, এবং সেগুলো তার একটু অংশ বাংলাদেশ পাচ্ছে, এবং একই রকম কথা বলা হচ্ছে যে পাকিস্তান থেকেও কিছু ক্রয় দেশ আপনারা পেতে পারেন। তাহলে এই তথ্যটা আসলে কিভাবে দেখবেন আপনি? আসলে এটা আমার কাছে মনে হয় আর কি, ভারতে যে শুল্ক আরোপ করা হয়েছে সেটা আসলে শুল্ক আরোপ না, আমি মনে করব ট্রাম্পের এটা একটা ট্রাম্প কার্ড। তাদেরকে একটা পর্যায়ে আসার জন্য এটা ট্রাম্প করছে, এটার একটা সুরাহ তারা যেভাবে হোক করবে। কারণ হচ্ছে কি, আপনি দেখেন রাশিয়া থেকে তারা ক্রুড অয়েল বা আদার্স ইম্পোর্ট করতেছে, আমেরিকার সাথে ব্যবসা তাদের কম। সেক্ষেত্রে যখন এই একটা তাদের গার্মেন্টস শিল্পটা যখন বন্ধ হওয়ার হুমকির মুখে পড়বে, তখন অটোমেটিক্যালি তখন তারা কিন্তু আমেরিকার কাছে ধারপান যেভাবে হোক তারা কিছু অর্ডারের জন্য যাবে। তখন তাদেরকে বলবে যে তুমি শুল্ক আমার থেকে ইম্পোর্ট করো, দেন তোমাকে আমি এখানে নেগোসিয়েট একটা শুল্ক কমানোর একটা প্রক্রিয়ায় তারা চলে যাবে। ভূরাজনৈতিক কারণে তো চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের আমরা কী চিত্র সেটি জানি। আপনার কি মনে হয় যে এই সম্পর্কটা যদি এরকমই থাকে, মানে বাংলাদেশের আপনারা যারা রপ্তানিকারক, তাদের তো একটি সুযোগ আছে, যদিও আপনি বলছেন যে উচ্চ মূল্যস্ফীতির কারণে তাদের দেশের নাগরিকদের ক্রয় ক্ষমতা কমে যাবে, কিন্তু তারপরে যতটুকুন তারা ক্রয় করবে, এখানে বাংলাদেশের একটি বড় একটি আধিপত্য তৈরির, আমরা বড় একটি অংশ যাচ্ছে একক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের রপ্তানির বড় গন্তব্য, কিন্তু আরও বড় আধিপত্য তো আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি করতে পারি। এই সুযোগটা তো আছে নাকি? সুযোগ কিছুটা আছে, যেমন আমাদের কিছু অর্ডার, যেমন চায়না থেকে কিছু অর্ডার আসার সুযোগ আছে। কারণ আসলে কিন্তু চায়নার সাথে আমেরিকার আসলে কতটুকু মানে নেগোসিয়েশন হবে সেটা আসলে এখনও বোঝা যাচ্ছে না।
তবে ওখান থেকে কিছু অর্ডারের সম্ভাবনা আমাদের দেখা যাচ্ছে, কিন্তু সেই সম্ভাবনা আর হলো যে কি ওই ক্রয় ক্ষমতা সব মিলিয়ে কিন্তু আমাদের অর্ডার বৃদ্ধি পাওয়ার কোনো আমি সুযোগ দেখতেছি না, আগের জায়গায় থাকবে কিন্তু। আচ্ছা, একটু এই যে পাল্টা শুল্ক ট্রাম্প যেটি 20% ঠিক করে দিল বাংলাদেশের জন্য, এটি তো আসলে অনেকগুলো প্রেক্ষাপট থেকে চূড়ান্ত করা হয়েছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানি কিভাবে বাড়বে সেটি তারা বিবেচনা করছে। তো এখন যেটি আলোচনা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার থেকে আমরা তুলা আমদানি বাড়াতে পারি কিনা। তো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তুলা আনতে গেলে তো আমাদেরকে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। আলোচনা হচ্ছে যে চট্টগ্রাম বন্দরের কাছাকাছি একটি ওয়্যার হাউস করা যায় কিনা। আপনার কি মনে হয় যে এটি কোন প্রক্রিয়ায়, এটি বাংলাদেশের বিনিয়োগে হতে পারে অথবা মার্কিন যুক্তরাষ্ট্র অথবা যৌথ বিনিয়োগে এটি আমাদের তড়িৎ করা উচিত কিনা? এটা আসলে আপনি যেটা বললেন, আমরা সরকারের আমাদের যদি পররাষ্ট্রনীতিতে কোনো ধরনের প্রবলেম না হয়, সেক্ষেত্রে করতে গেলে আমার কাছে মনে হয় না সমস্যা হবে। যদি ইন ফিউচারে আমাদের দেশের কোনো ক্ষতি না হয়, সেটা বিশেষজ্ঞ যারা আছেন তারা যদি মনে করেন যে না এটার পরবর্তীতে কোনো ধরনের এফেক্ট না আসবে, সেক্ষেত্রে সমস্যা আছে বলে আমার কাছে মনে হয় না। আমি আরেকবার একটু জানতে চাচ্ছি, বিনিয়োগটা আসলে আপনারা করতে পারেন কিনা অথবা দুই দেশের উদ্যোক্তাদের যৌথ অংশীদারিত্ব হতে পারে কিনা? যৌথ অংশীদারিত্বতে তো কোনো অসুবিধা হবে না এবং আমি মনে করি ভালোই হবে, কিন্তু এটা তাড়াতাড়ি করা উচিত তো, নাহলে তো তুলা আমদানি, এবং আপনার এমনিতে আপনার জানা আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানিতে আমরা খুব কম আনি, এটার কারণটা কি আসলে? আসলে আমাদের টাইমের একটা ব্যাপার থাকে, আরেকটা হলো যে প্রাইসেরও একটা ব্যাপার থাকে। দুটা কারণে কিন্তু আমাদের আমদানির পরিমাণটা একটু কম হয়। মানে আপনি কি লিড টাইমের কথা বলছেন? লিড টাইম প্লাস হলো যে প্রাইস, দুইটাই। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ যদিও টানছিলাম, মার্কিন যুক্তরাষ্ট্র শ্রম, পরিবেশ, শ্রমিকের স্বার্থের কথা বলে, অন্য ক্রেতা যারা রয়েছেন ইউরোপীয় ইউনিয়নও একই কথা বলেন। একটু বলবেন যে অনেক সময় তো আসলে একটা বয়ান আছে যে আপনারা যারা পোশাক খাতের উদ্যোক্তা, যারা শ্রমিকের রক্ত চোষেন এরকমটি বলা হয়। বিজিএমইর তো নতুন নেতৃত্ব আপনারা দায়িত্ব নিয়েছেন, আপনারা শ্রমিকের স্বার্থ, যেহেতু ক্রেতাদেরও একটু আগ্রহ রয়েছে, শ্রমিকের স্বার্থের উন্নয়নে কি মনোযোগ দিচ্ছেন? আসলে বাংলাদেশে এখন যে অবস্থা, সে অবস্থায় আমাদের প্রত্যেকটি ফ্যাক্টরি শ্রমিকদের স্বাস্থ্য সেবা সব কিছুই কিন্তু কমপ্লায়েন্স মেনটেন করা হয়। এক্ষেত্রে কোনো জায়গায় কিন্তু আমার কাছে মনে হয় না যে কোনো জায়গায়, হয়তো বলতে পারেন যেগুলো আমাদের লোকাল ইন্ডাস্ট্রি আছে সেগুলাই হয়তো আমাদের পারফেক্টলি মেনটেন করা হচ্ছে না, কিন্তু এক্সপোর্ট যারা করে তাদের প্রত্যেকেরই কিন্তু আমার শ্রমিকের স্বার্থর বিষয়ে আমরা কোনোভাবে এটা অ্যাভয়েড করার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না, কেউ করে না। আচ্ছা, একটু আপনাদের ব্যবসার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত বাইং হাউসগুলো, যারা ক্রেতার আদেশ অনেকে নিয়ে আসেন, তো আমরা একসময় তো দেখেছি বাইং হাউসগুলো বাংলাদেশ ব্যাংকের অনেকটা তদারকিতে থেকেছে। এখন এই বাইং হাউসগুলো তো ব্যবসার অগ্রসরে চলে এসছে আলটিমেটলি কোনো না কোনো প্রক্রিয়ায়, কিন্তু ইদানিং তারা অনেকটা উন্মুক্ত, আসলে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি নেই, বস্ত্র মন্ত্রণালয় থেকে লাইসেন্স নিয়ে তারা ব্যবসা পরিচালনা করছে, আর একটি ট্রেড লাইসেন্স নিয়ে। এই যে তদারকি ছাড়া এত গুরুত্বপূর্ণ কাজ তারা করছে, মানে উদ্যোক্তা হিসেবে, বিজিএমইর একজন নেতা হিসেবে কি বলবেন? আসলে বাইং অফিসগুলো তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা সত্যি, কিন্তু পাশাপাশি কিছু বাইং অফিস যাদের আসলে ট্রেড লাইসেন্স নেই, অফিস নেই, এরকম কিছু বাইং অফিস আছে যাদের জন্য আমাদেরকে কিছু কিছু আমাদের ক্ষুদ্র যারা ফ্যাক্টরি আছে তারা কিন্তু সর্বশান্ত হয়ে যাচ্ছে, বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে তাদেরকে সর্বশান্ত করে ফেলতেছে। আচ্ছা, এবং আমাদের এবারে আপনি যেটা বললেন বাংলাদেশ ব্যাংকে, কিন্তু আসলে বাইং হাউসগুলোর একটা নির্দিষ্ট নীতিমালা থাকা আমি মনে করি প্রয়োজন। আসলে তাদের কি আছে, বাইং অফিস জাস্ট এজেন্ট হিসাবে তারা কাজ করতেছে, কিন্তু এজেন্ট হিসেবে তাদের কিন্তু যেমন আমাদের যেমন একটা ব্যাংকের কাছে আমাদের দায়বদ্ধতা আছে, সরকারের কাছে প্রত্যেকটা 36টা আমাদের লাইসেন্স লাগে, প্রত্যেকটা জায়গায় আমাদের জবাবদিহিতা আছে। এখন আপনি বলেন কিভাবে তাদের কি জবাবদিহিতা আছে সরকারের প্রতি? তাদের একটা ট্রেড লাইসেন্স আর আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে একটা পারমিশন, আর বস্ত্র মন্ত্রণালয় ইতিমধ্যে বস্ত্র মন্ত্রণালয়ের একটা পারমিশন, এছাড়া কিন্তু তাদের দায়বদ্ধতা অতটা বেশি একটা নাই।
আচ্ছা, আমরা তো আগে দেখেছি যে বাইং হাউসগুলোর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের যখন তদারকি ছিল, যেটি তাদের মুনাফা 3 থেকে 5% মধ্যে থাকতে হবে। এখন এটি বাংলাদেশ ব্যাংক যেহেতু তাদের শাসন তদারকিতে নেই এবং আগে নালিশ পেলে তাদের লাইসেন্স বাতিল করার সুযোগ ছিল কেন্দ্রীয় ব্যাংকের, এখন সেই সুযোগটিও কেন্দ্রীয় ব্যাংক সেই দায়িত্বটিও ছেড়ে দিয়েছে। এখন তো তারা বলা হচ্ছে যে অনেকেই মুনাফা করছে 15 থেকে 20%। এটি তো পুরো পোশাক খাত এবং রপ্তানি খাতে একটি বিশৃঙ্খলা তৈরি করছে বলে মনে হচ্ছে নাকি? এটা আসলে বিশাল একটা মানে সমস্যার ভিতরে আমরা পড়তে যাচ্ছি। কেননা বাইং অফিসগুলোর একটা নির্দিষ্ট আমি যেটা বললাম একটু আগে নীতিমালা থাকবে, তাদের একটা 3 থেকে 5% একটা কমিশন থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই ক্ষেত্রে এখন 15 থেকে 20% প্লাস এটা তো হচ্ছে। এরপরে কিছু আমি সবাইকে দোষারোপ করব না, কিছু বাইং অফিস আছে তারা ডিসকাউন্টের নামে নিজেরাই ডিসকাউন্ট করে, নিজেরাই বায়ার মাল ক্যান্সেল করছে এসব বলে হয়রানি করতেছে। এটা আসলে আমাদের ছোট ছোট ফ্যাক্টরিগুলা ধ্বংসের মুখে পড়ে যাবে। এখন তো যেটা জানতে পারছি আমরা যে বাইং হাউসগুলো তারা চাচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নে যেটা আপনারা শুল্কমুক্ত সুবিধা র্যাক্স যেটিকে বলা হয়, তারা এই সুবিধাটা চাচ্ছে, সরকারের সঙ্গে দেন দরবার করছে। মানে এটি যদি হয় তাহলে তো তারা ক্রয়াদেশ এনে শুল্কমুক্ত সুবিধা নিয়ে যারা উদ্যোক্তা রয়েছেন, আপনারা কারখানা করেছেন, শ্রমিক আছে, ব্যাংকের দায় রয়েছে, তো তারা তো এই সুযোগ যদি তাদের জন্য উন্মুক্ত হয় তারা তো কারখানাগুলোকে একেবারে গলা চেপে ধরবে, আমার বিশ্লেষণ তাই বলছে। এটা আসলে আপনি যেটা বলছেন এটাই রাইট। কারণ ওদেরকে আসলে তাদেরকে এক্সপোর্ট করার পারমিশন চাচ্ছে, যেটা বাণিজ্যিক এক্সপোর্ট আর কি। বাণিজ্যিক এক্সপোর্ট তাদের তো প্রতিষ্ঠান নাই, তাদের কোনো ফ্যাক্টরি নাই, কিভাবে তারা এটা যদি তারা একটা অর্ডার নিয়ে আসলো, অর্ডার নিয়ে আসার পর এক্সপোর্ট করলো না বা টিটি আনলো, টিটির পরে এক্সপোর্ট করলো না, এটা দায়ভার কে নেবে? সরকার নেবে? নেবে না, কেউ নেবে না। এতে করে আমাদের দেশের সুনাম নষ্ট হবে। বৈদেশিক যে বাজারে আমাদের বাংলাদেশের এখন একটা ভালো একটা ডিমান্ড আছে, সেই ডিমান্ডটা নষ্ট হচ্ছে ডে বাই ডে। করবে কিন্তু সবাই না, কিছু লোক করবে, সেই ক্ষেত্রে আমাদের খুব বাজে অবস্থা সিচুয়েশনে পড়ে যেতে হবে। এই যে বাইং হাউসগুলো আগে তো একটি নিয়ম ছিল যে কোনো কারণে যদি তারা ক্রেতার যে ক্রয়াদেশ সেটার বিপরীতে রপ্তানি হওয়ার পরে যদি অর্থটা দেশে না আসে তাদের একটা দায়বদ্ধতা ছিল। এখন সেই দায়বদ্ধতা কেন্দ্রীয় ব্যাংক আর রাখে নাই। তার মানে সে যদি কোনো কারণে প্রতারণা করে, সে যদি বলে কারখানাকে যে ক্রেতা সে অর্থ পরিশোধ করে নাই, মানে এখানে তো তার একটা প্রতারণার সুযোগ রয়েছে, সে হয়তো বা বিদেশে তার টাকাটা নিয়ে নিল। মানে এই যে একেবারে উন্মুক্ত করে দেওয়া হলো, এটি নিয়ে আপনারা কি সরকারের সঙ্গে কোনো দেন দরবার করছেন না? আপনি যেটা বলছেন যে তাদের আগে যেটা বলছেন সেটা আমার মনে হয়, জানি না, তাদের দায়বদ্ধতা আছে, তারা আগেও কখনো ছিল না। আপনি কীভাবে বলছেন আমি জানি না, কিন্তু আগেও তাদের ছিল না, কিন্তু বর্তমানেও নাই। তাদের কিছু আসে যায় না, তারা মেল ফরওয়ার্ড করতেছে, আমাদেরকে অর্ডার করতেছে, ডিসকাউন্ট হলে আমাদের হচ্ছে, এয়ার শিপমেন্ট হলে আমাদের হচ্ছে, যা হচ্ছে আমাদের। ওদের কোনো দায়বদ্ধতা আসলে নেই। না, যদি কোনো কারণে ক্রেতা যদি তার অর্থ না দেয়, রপ্তানির অর্থ যদি পরিশোধ না করে, তাহলে বাইং হাউসগুলোর দায়বদ্ধতা কেন তৈরি করা যাচ্ছে না? করা উচিত তো? করা তো উচিত অবশ্যই, সেটাই তো আমরা চাই। কেননা বাইং অফিসগুলো আসলে যে আমাদের যে আমরা নিয়ম মোতাবেক, যেমন কিছুদিন আগে আমার কাছে একটা ফ্যাক্টরি, মিরপুরে একটা ফ্যাক্টরি আসলো, তার পেমেন্টটা সে মাল সব রেডি, তার ডিউ টাইমে মাল রেডি, সে বলতেছে তাকে 20% ডিসকাউন্ট দিতে হবে। পরে সে আসার পরে আমি নিজেই ডাইরেক্ট তার জাপানের বায়ার, তার সাথে কথা বললাম। কথা বলার পর সে চিন্তা করতেছে বিজিএমই থেকে যেহেতু ফোন করছে, নিশ্চয়ই এটা জিনিসটা হালকা পাবে না। পরে তার মাল নিয়েছে, যে কোনো শর্ত সাপেক্ষে মালটা নিয়ে তারা রিসিভ করছে, শিপমেন্টটা করে ফেলছে। এটা এর মাঝে কিন্তু বাইং অফিস ছিল, এটা কিন্তু বাইং অফিসের দায়িত্ব যে তার পেমেন্ট এনশিওর করা, সব কিছু, তার অর্ডার টাইম মোতাবেক শিপমেন্ট করছে, এগুলো কিন্তু তারই দায়িত্ব। কিন্তু সেই জায়গায় সে তার কোনো এখানে সে কী করতেছে, সে একটা লোকাল এলসি খুলতেছে, লোকাল এলসি খুলে অ্যাসেসরিজ দিতেছে, ওখানে ভ্যালু অ্যাড করে তার কমিশন অন্যভাবে সে নিয়ে নিচ্ছে। আমরা বাইং হাউসগুলোর সংকট নিয়ে আলাপ করছিলাম, তো এই যে এই পরিস্থিতি নিয়ে আপনারা সরকারকে বিজিএমই থেকে কোনো চিঠি দিয়েছেন কিনা এর সমাধানের জন্য? হ্যাঁ, অবশ্যই আমাদের একটা চিঠি দেওয়া হয়েছে, তো এটা প্রক্রিয়াধীন আছে, এটা আসলে এখনও কোনো সুরাহা হয়নি। আচ্ছা, আমরা একটু ইউডির প্রসঙ্গটা নিই। ইউডি নিয়ে
বিজিএমইতে এটি খুব উন্মুক্ত আলোচনা যে ঘরের ভিতরে বিজিএমই সদস্যদের ঘুষ দিতে হয়, সেটি একটি আলোচনা। আমি ওই আলোচনায় যেতে চাই না, আমরা একটু অন্য প্রসঙ্গে আলোচনা করতে চাই। ইউডি নিয়ে এই যে পোশাক খাতের উদ্যোক্তাদের অনেকে মনে করেন যে তারা চোর, সেটির একটি প্রসঙ্গ আসলে ইউডি থেকে আসে। সবাই চোর সেটি বলছি না। এই ইউডি অনেকেই ভুয়া ইউডি তৈরি করে কাপড় আনেন, সেটি বিক্রি করেন। আবার যে পরিমাণ 1 গজ কাপড় দরকার সেটি হয়তো 10 গজ এনে বিক্রি করছেন। এই যে একটি বিশৃঙ্খলা রয়েছে, এখানে আসলে বিজিএমইর শক্ত পদক্ষেপ থাকা খুব জরুরি। একটু বলবেন আপনারা কি করছেন এটা নিয়ে? আসলে ইতিমধ্যে আমরা দায়িত্ব গ্রহণের পর থেকেই আমরা এ ব্যাপারে, আমিও ইউডি কমিটিতে আছি, তো আসলে এটা নিয়ে আমাদের কাজ চলতেছে, আমাদের দায়িত্ব বন্টন হয়েছে। তো কিছু অনিয়ম একেবারেই নাই আমি বলবো না, কিছু অনিয়ম ছিল, তবে ইতিমধ্যে অনেকটাই আমরা চেষ্টা করা হচ্ছে যে যাতে কোনো ধরনের অনিয়ম আমরা জিরো পর্যায়ে নিয়ে আসার আমরা চেষ্টা করতেছি। মানে ইউডির ক্ষেত্রে রাজনৈতিক দাপট অথবা এই যে যারা ভুয়া ইউডি তৈরি করে কাপড় আনেন, এগুলো তো বন্ধ করতে কাস্টমস যদি শক্ত থাকে, আপনারা কি কাস্টমসকে সহযোগিতা করবেন? অবশ্যই, আমরা আসলে কাস্টমারের সাথে আমাদের এর আগেও মিটিং যখন ছিল, তখনও আমরা সহায়ক কমিটি ছিল, তখনও আমরা মিটিং করেছি, তারাও আমাদেরকে হেল্প করছে। তবে আশা রাখতেছি এটা অনেকটাই কমে গেছে, এখন খুবই কম। আমাদের ক্ষমতা গ্রহণের পর থেকে ছিল না তা না, কিছু কিছু অনিয়ম, টুকটাক অনিয়ম ছিল, সেগুলো এখন অনেকটাই শেষ পর্যায়ে। আশা রাখি আরও শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি শুরুতে ব্যাংক ঋণের প্রসঙ্গ টানছিলাম। এটি তো ব্যবসার জন্য এখন গলার কাটা হয়ে উঠছে। আমরা মূল্যস্ফীতি সামাল দিতে যাচ্ছি, এদিকে ব্যবসার পরিচালন খরচ বাড়ছে। এখন তো 14-15% হারে আপনাদের বিনিয়োগ নিতে হচ্ছে। কিভাবে ব্যবসার পরিস্থিতি সামাল দিচ্ছেন? আসলে আমাদের আগে যেমন আমাদের অনেক জায়গায় আমাদের অনেকগুলো প্রবলেম, যেমন ব্যাংকিং বললেন, আমি একটু বলি, যেমন আমাদের আগে রিয়েলাইজেশন একটা ক্লজ ছিল, সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংক তুলে দিচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল ক্ষতি হয়ে যাবে। কারণ হচ্ছে কি, আমরা যখন একটা বায়ার, সে আমাকে একটা অর্ডার দিচ্ছে, যেমন সে তখন আমাকে বলে দিচ্ছে তুমি ফেব্রিক্সটা ওর থেকে নেবা, তা আমি কখন তার পেমেন্টটা তো দিতে পারবো, তার থেকে আমি নিচ্ছি, তাকে ব্যাক টু ব্যাক দিচ্ছি। কিন্তু আমি যখন তাকে ব্যাক টু ব্যাক দেওয়ার পরে বাইং অফিস বলতেছে তার পেমেন্টটা আগে করে ফেলো। আমাদের রিয়েলাইজ ক্লজ যদি থাকতো যে পেমেন্টটা আসার পর আমি তাকে পেমেন্ট, যেহেতু তার নমিনেটেড, তখন কিন্তু আমাদের বিপদে পড়ার কোনো সুযোগ থাকতো না। আমার পেমেন্ট আসবে, আমি পেমেন্টটা দিয়ে দেবো। এটা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক তুলে দিয়েছে। আর আরেকটা যেটা বললেন ব্যাংক ইন্টারেস্টের কথা, ব্যাংক ইন্টারেস্ট আসলে আমরা আগে 6-7% আমরা আমাদের গার্মেন্টসের জন্য আমরা পার্সেল যেটা করতাম সেটার জন্য 5-6% ছিল, সেটাও কিন্তু এখন উইথড্র করে এখন 15-16% পর্যন্ত আমরা পে করতেছি। এতে করে আমার কাছে মনে হয় খুব বাজে অবস্থা সিচুয়েশান। আগামী 2-3 মাস পরে আপনি দেখবেন যে এই ব্যাংক ইন্টারেস্টের কারণে আমরা কিন্তু ম্যাক্সিমাম ফ্যাক্টরি আমরা পিসি নিয়ে পারচেস করে আপনাকে ফ্যাক্টরি চালাতে হচ্ছে। তো এর উপরে যদি আবার 6-7% বেশি অ্যাক্সেস আমাকে এখানে পেমেন্ট করতে হয়, তাহলে কিন্তু ফ্যাক্টরি টিকে থাকা অনেক কঠিন হয়ে পড়বে। মানে আপনি কি ইঙ্গিত করছিলেন যে আগামী 2-3 মাসের মধ্যে? 2-3 মাস পরে আসলে এফেক্ট তো হবে। একটা ফ্যাক্টরি কিন্তু বদ্ধ হইতে আস্তে আস্তে হয়, একসাথে হবে না। আপনাকে ফ্যাক্টরি হতে প্রথমে আপনি হয়তো লোন করে চালাবেন না, আত্মীয় থেকে লোন করে আনে ফ্যাক্টরি চালাবেন, আপনার যা আছে তা দিয়ে যাবেন, আপনার তো ফ্যাক্টরি বদ্ধ করতে চাইবেন না। এটার এফেক্টটা পড়বে আপনার 2-3-4 মাস পরে যাই এটার এফেক্টটা পড়বে। এই ইন্টারেস্টের যে এটা আমাদের বোঝার, এটা কিন্তু আপনার পড়বে আরও 2-3 মাস পরে। আমরা তো এখন যেহেতু আমাদের উপরে এটা চাপাই দেওয়া হয়েছে, সেটা আমাদের জন্য আমাদের করতেই হবে, আমাদের ওয়ার্কারের স্যালারি দিতে হবে, নাহলে তো আমাদের ফ্যাক্টরি বদ্ধ হয়ে যাবে। সেই জন্য একটার লাস্ট একটা পজিশন যখন আমার দেওয়ার ক্ষমতা থাকবে না, তখন যাই এটার এফেক্টটা পড়বে। আচ্ছা, সুদহার যেহেতু বাড়ছে, আমরা আলোচনা করছি, আর সেখানে আবার ব্যাংকিং খাতে একটি সংকট। আমরা যদিও ডায়ালাইসিস দেখছি, এই মার্জার হচ্ছে, অনেকগুলো ব্যাংকে ডায়ালাইসিস আবার নতুন করে শুরু হচ্ছে। এটি তো ক্রেতা বলেন বা বিদেশি যারা আর্থিক প্রতিষ্ঠান যে এলসি নেওয়ার ক্ষেত্রে কিছুটা তারা একটু শঙ্কার মধ্যে থাকে। এসব বিষয় নিয়ে যে ব্যাংকিং খাতে একটি পরিস্থিতি, অনেক ব্যাংক আসলে এলসিও করতে পারছে না সংকটের কারণে। উদ্যোক্তা হিসেবে, নেতা হিসেবে কিভাবে পরিস্থিতি মূল্যায়ন করবেন? আসলে বায়ার যখন আমার বায়ারের কথা পরেই বলি, আমি একটা সাপ্লায়ারকে এলসি দিই, সে বলে যে তোমার এই ব্যাংকের এলসি হবে না, এই ব্যাংকের এলসি আমি নিতে পারবো না।
তারাও শর্ত দিয়ে দিতেছে, কেননা তারা ব্যাংকিং অবস্থা এতই আমাদের একটু খারাপ পজিশনে আমরা পড়ে গেছি। সেই কারণে আসলে এটা খারাপ করার কারণ অনেকগুলো কারণ আছে, সেটা হলো যে আমরা ব্যাংক বদ্ধ হয়ে যাবে, যে এই ধরনের কথাবার্তাগুলোর কারণে কিন্তু যে ডিপোজিট করবে সে কিন্তু ডিপোজিট আর করতে না, সে ডে বাই ডে ওই ব্যাংক থেকে টাকাটা তুলতেছে। তো এটা আসলে আমাদের যারা নীতি নির্ধারক বলেন আর যারা সিনিয়র উপদেষ্টা বলেন, সবাই এই ব্যাপারে একটু আমার মনে হয় যদি পজিটিভ কথাবার্তা বলে, তাহলে এই সমস্যাগুলো ডে বাই ডে, তো আপনি যখন বলবেন যে আপনাকে ডিপোজিট করলে আপনি টাকাটা তুলতে পারবেন না, তখন তো অটোমেটিক্যালি ওই 5টা বলেন 6টা বলেন এই ব্যাংকে কেউ ডিপোজিট রাখবে না, ওই ব্যাংকটা অটোমেটিক্যালি ধ্বংস হয়ে যাবে। অটোমেটিক্যালি এই যে এখন বলতেছে 5টা ব্যাংক একটা করবে, এইগুলো আসলে এগুলো এমনিতেই ব্যাংকগুলো একটা পর্যায়ে যায়, ব্যাংক তো প্রফিট করে, আমরা লস করি, লাভ করি লস করি দুইটাই করি, ব্যাংক কিন্তু লস করে না। ব্যাংক লস করে কখন? সে যখন ওই 1000 কোটি টাকা লোন দিবে তখন যাইয়া লস করে, এর আগে কিন্তু সে লস করে না। সে কিন্তু আমাদের যারা মিডল 20 লাইনের ফ্যাক্টরি 10 লাইনের ফ্যাক্টরি তাদের কাছে ইনভেস্টমেন্ট করে, সেখানে কোনো ডিফল্টার নাই, আপনি চেক করে দেখবেন। কিন্তু ওরা কি করতেছে, এই ব্যাংকিং যে সমস্যাটা, সেই সমস্যাটা কিন্তু ব্যাংক আমাদের যারা নীতি নির্ধারক আছে তারা যদি একটা গাইডলাইন দেয়, আমার কাছে মনে হয় সমস্যা হবে না। এবং আশ্বস্ত করতে হবে যে এই এলসির ক্ষেত্রে যা পেমেন্টের ক্ষেত্রে বায়ারেরও এখন চিন্তা করে যে তার ব্যাংক কোনটা, তারা সেটাও চেক করতেছে। আমার শেষ প্রশ্ন এলডিসির প্রসঙ্গে, আগামী বছরের নভেম্বরে আমরা এলডিসি থেকে বেরিয়ে যাব। সরকার কিছুটা বলছে যে আমরা এলডিসি উত্তোলন করব, আবার অনেকটা মনে হয় যে দোটানায় রয়েছে। আপনার উদ্যোক্তারা এর বিপক্ষে কথা বলছেন যে অনেকে এটি হলে আসলে আমরা মহাসাগরে পড়ে যাব। একটু বলবেন যে মানে এলডিসি উত্তোলনের তো কোনো নিরুপায় আমরা এখন কি বলবেন? আসলে আমাদের তো আসলে সময় একেবারেই সন্নিকটে, আমাদের মানে এটা আসলে আমরা এখনো ওই যোগ্যতা অর্জন করিনি। আচ্ছা, এলডিসি উত্তোলনের আমরা এখনো, আমি মনে করি আমরা এখন এসএসসি পাস, ডিগ্রি পাস করার মতো আমাদের এখনো যোগ্যতা হয় নাই। অতএব বুঝতে হবে যে এসএসসি পাস করে ডিগ্রি পরীক্ষা দেওয়া যাবে না। অতএব এই ব্যাপারে আমি মনে করি সরকার এটা খুব সিরিয়াসলি নেওয়া উচিত, কারণ এটা হলে আমাদের শুধু গার্মেন্টস সেক্টর না, পুরো দেশের জন্য একটা বিপদ সংকেত আনবে বলে আমি মনে করি। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে এবং নাগরিককে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, নাগরিক টিভির দর্শকদেরকেও এই অনুষ্ঠানটা দেখার জন্য, এবং আপনাদের যারা কলা কৌশলী আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ডিসকাশনের এই পর্ব আমরা এখানে শেষ করছি। অতিথির সঙ্গে আলোচনায় যেটি আমরা বুঝলাম যে বড় ইস্যু যেটি আসলে বাইং হাউসগুলোর যে অনেকটা তারা তদারকির বাইরে এসেছে, এটি কিন্তু পুরো রপ্তানি খাতের জন্য বাইং হাউসগুলোকে শৃঙ্খলায় আনা খুব জরুরি, নাহলে পুরো রপ্তানি খাত কিন্তু ব্যাহত হবে। আমরাও চাই সরকার এখানে মনোযোগ দিবে, সেই প্রত্যাশা রেখেই এখানে শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।